ঘর ছেড়ে বের হলো না পুষ্প। রাতের খাবারের জন্য সবাই ডাকাডাকি করলেও বের হলো না। শেষে একবার অপ্রত্যাশিত আগন্তুক গমগমে স্বরে ডাকলেন, পুষ্প, মামুনি খেতে আসো, রাতে না খেয়ে ঘুমানো ভালো না। পুষ্প প্রতি উত্তরে কিছুই বলল না, আর না দরজা খুললো। থম মেরে বসেই রইল। এত আদিক্ষেতা সহ্য হচ্ছে না। যখন সান্নিধ্য চেয়েছিল তখন তো কাছে আসেনি, এখন কেন এতটা মায়া দেখাচ্ছে? শুধু টাকা খরচ করলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা সন্তান সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি বাবার কাছে আরও একটা জিনিস চায়, ভালোবাসা। আর সেই ভালোবাসা নামক জিনিসটি পুষ্প পায়নি। বাদ বাকি পরিবারের সবার কাছ থেকে সে ভালোবাসা পেয়েছে, দাদি, চাচা, চাচি, সবাই। পরিবারের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে চাচাদের কাছ থেকেও কম ভালোবাসা পায়নি। বড় চাচা তার আলাদা বাসায় থাকলেও আদর কমেনি। ছোটবেলায় মাকে হারানোর পর থেকেই পুষ্প কাঁদে না। খুব ব্যথা পেলে চোখ মুখ কুঁচকে নেবে, কিন্তু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে না। আর কাঁদবেই কার জন্য? পাষাণ মানুষটার জন্য। পুষ্প ভেবে রেখেছে সে আবারও কাঁদবে। কোনো একদিন নিজের আপন মানুষের যন্ত্রণায় ছটফট করবে, হাউমাউ করে কাঁদবে, কিন্তু এই পাষণ্ড পিতার জন্য কাঁদবে না। পুষ্প যখন ছোট ছিল তখন তার বাবা পরনারীতে আসক্ত হয়। পুষ্পের মা একদিন ছাদ থেকে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু হয়। পুষ্পের মাঝামাঝি সন্দেহ হয় তার মা কি সত্যিই পা পিছলে পড়েছিল, নাকি স্ব ইচ্ছায় নিজের জীবনটুকু জলাঞ্জলি দিয়েছিল। পুষ্পের খুব ব্যথা লাগে যখন ভাবে মা তার কথাটা ভাবলো না, তাকে ফেলে কিভাবে যেতে পারলো। বাবা অবশ্য শেষ মুহূর্তে এসে সুপথে এসেছিলেন, কিন্তু ততদিনে মা পৃথিবী ছাড়ল। মাকে হারানোর পর পুষ্প বাবার সঙ্গ চাইতো, কিন্তু বাবা তাকে কাছে টেনে নিত না। পুষ্প বাবার ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদতো, তখন দাদি বা চাচি এসে তাকে কোলে তুলে নিয়ে যেত। কিছুদিন পরেই বাবা আবার বিয়ে করলেন, তবে তাকে নয়, যার রূপের মায়ায় পড়ে পুষ্পের মাকে অবহেলা করেছেন। বিয়ে করলেন ভিন্ন এক নারীকে, যিনি পুষ্পের দেখাশোনা করবেন, মায়ের ভালোবাসা দেবেন। এই নারীটি হলো সে, যাকে এখন সবাই পুষ্পের মা হিসেবে জানে। তিনি প্রথম প্রথম পুষ্পকে কাছে টানতে চাইলেও পুষ্প ভয়ে এগোতো না। সম্পূর্ণ অচেনা এই নারীর কাছ ঘেঁষত না। এরপর থেকে তিনিও পুষ্পকে কাছেও টানেন না, আবার অবহেলাও করেন না। বলতে গেলে বাবা মায়ের ভালোবাসাবিহীন গড়ে উঠেছে পুষ্প নামক মেয়েটি। একদিন বাবাই ভালোবেসে তার নাম দিয়েছিল পুষ্প, অথচ এতগুলো বছর অযত্নে পুষ্পটি কেমন নেতিয়ে গেছে সেটা বাবা খেয়াল করে নেই। এই ফুলের সুবাস নেই, কোমলতা নেই, আছে এক রাস অভিমান। বাবার ডাকে সাড়া না দিয়ে পুষ্প বসে রইল। জাহাজের ক্যাপ্টেন বাবা, কি আশ্চর্য! তিনি পুষ্পের বিয়েতেও ছিলেন না, অথচ সবাইকে বলেছিলেন তিনি পুষ্পের বিয়েতে আসবেন। কিন্তু পর মুহূর্তেই ফোন করে জানালেন তিনি কাজে আটকা পড়েছেন। নাবিলের বাবা বললেন। এই পর্যায়ে এসে মুখ খুলল পুষ্প, কঠিন গলায় বলল, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। আর যার ক্ষুধা পাবে না সে খাবে না, আমাকে জোর করো না তো। যখন ক্ষুধা লাগবে আমি খেয়ে নিব। সবাই হতাশ হলো। মীর হোসেন বাড়ি আসলেই মেয়েটার সবার সাথে তেমন খেতে বসে না, বাবার সাথে কথা বলতে চায় না। মীর হোসেন কখনো জোর দিয়ে কিছু বললে দুই এক শব্দে উত্তর দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সম্পূর্ণ এড়িয়ে চলে। সবাই খেতে বসে পড়ল। পুষ্পের মা ওর জন্য আলাদা খাবার ফ্রিজে রেখে দিলেন, রাতে ক্ষুধা পেলে খেয়ে নেবে। রাত 10টার পর ব্যস্ততা শেষে ফোন তীব্র শব্দে ঝংকার তুলল। ডাক্তার শব্দটি ভেসে উঠতেই সমস্ত গ্লানি দূর হয়ে ঠোঁটের এক কোণে হাসির চিলতে ফুটে উঠল। রাফুন ভিডিও কল দিয়েছে। পুষ্প রিসিভ করেই একটু করে হাসি উপহার দিল। সালাম বিনিময়ের পর রাফুন জিজ্ঞেস করলো, কি করছো? মিস করছি। বউ দেখি আমাকে চোখে এড়াচ্ছে, কিন্তু এখন তো আসতে পারবো না। থাক, কষ্ট করে আসতে হবে না। আজ পুষ্পের চেহারা কেমন শুকনো শুকনো লাগছে। রাফুন বলল, এমন দেখাচ্ছে কেন? মন খারাপ হচ্ছে? পুষ্প মাথা দুলিয়ে না জানাতেই রাফুন ফের বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ হচ্ছে।
খেয়েছো রাতে? মিথ্যে বলল না পুষ্প। না, খেতে ইচ্ছে করেনি। রাফুন চোখ রাঙিয়ে বলল, খাবার না খেয়ে একদম ঘুমাবে না। খেয়ে ওষুধ নিয়ে নাকে স্প্রে করে তারপর ঘুমাবে। আচ্ছা। এখানে খাবার নিয়ে এসো, খেতে খেতেই কথা বলো। পরে দেখা গেল একা একা তোমার খেতে ইচ্ছে করছে না। আনছি। ফোন হাতে নিয়েই ফ্রিজ খুলল পুষ্প। খাবার গরম করে ঘরে ফিরে ভিডিও কল সামনে রেখেই খাবার শেষ করলো। মাঝে এটা ওটা বলে রাফুন হাসিয়েছে। অনেক রাত পর্যন্ত কথা বলে দুজনে ঘুমোতে গেল। রাফুন বেশ কয়েকবার মন খারাপের কথা জিজ্ঞেস করলেও পুষ্প ব্যাপারটা এড়িয়ে গেল। নিজেদের পারিবারিক কলহ স্বামীকে জানানো সমীচীন মনে করল না সে। যা আছে তা কেবল তাদের বাবা মেয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। রাফুনকে সে নিজের হাসি খুশি রূপ দেখাতে চায়। সকালে ঘুম ভাঙতেই আশ্চর্য হলো পুষ্প। সকাল সকাল রাফুন এ বাড়িতে এসেছে। সবাই বসে তার বাবার সাথে কথা বলছে। শ্বশুর জামাইয়ের এই প্রথম দেখা। পুষ্পের মা কফি বানিয়ে দিয়ে গেছেন। দুজনেই কফিতে চুমুক দিচ্ছে আর খোশ গল্প করছে। পুষ্প এগিয়ে যেতেই মীর হোসেন বললেন, ঘুম ভেঙে গেছে মামুনি। রাফুনের সামনে নিজের অভিমানীটুকু প্রকাশ পেতে দিল না পুষ্প। মাথা নেড়ে জানালো তার ঘুম ভেঙে গিয়েছে। নাস্তা করে এক ফাঁকে রাফুন পুষ্পের ঘরে গেল। সে খেয়াল করেছে কাল রাতে তার বউ কোনো কিছু নিয়ে আপসেট ছিল। তাই তাকে সঙ্গ দেওয়ার জন্যই সকাল সকাল শ্বশুরবাড়িতে পদধূলি দিতে এসেছে। এখন থেকে আবার হসপিটালে ছুটতে হবে। বারান্দায় দাঁড়িয়েছিল পুষ্প। পেছন থেকেই দুটো বলিষ্ঠ হাত তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। ঘাবড়ালো না সে। এই মুহূর্তে এই ঘরে কে আসতে পারে তা পুষ্পের জানা কথা। রাফুন ঘাড়ে থুতনি রেখে বলল, মন খারাপ কেন? কি হয়েছে বলো তো? পুষ্প সামনে ঘুরে দু হাতে রাফুনের গলা জড়িয়ে ধরে বলল। কোথায় মন খারাপ? কিছু হয়নি, আমি ঠিক আছি। রাফুন চোখ ইচ্ছট বড় করে বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! তুমি দেখছি আমার বিরহে জ্বলে পড়ে যাচ্ছ। আলতো হাসলো পুষ্প। এতে রাফুন আরও নিশ্চিত হলো তার বউয়ের মন ভালো নেই। অন্য সময় হলে রাফুনের এমন কথাই খিলখিল করে হেসে উঠত সে। রাফুন চিবুক ধরে পুষ্পের গালে শব্দ করে চুমু খেয়ে বলল, এখন তো হসপিটালে যেতে হবে। কাজ শেষ করে রাতের লং ড্রাইভে যাব। এতেও বিশেষ একটা খুশির আমেজ দেখা গেল না পুষ্পের মাঝে। এবার রাফুন পুষ্পকে আরেকটু জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, কি হয়েছে? তুমি না বললে তো আমি বুঝবো না, তাই না? বলো, কিভাবে তোমার মন ভালো করতে পারি? কেন মন খারাপ তোমার? আমি কি দোষ করলাম? পুষ্প এবার খানিকটা বিরক্ত হলো। সে নিজেদের পারিবারিক বিষয়ের সমস্যা নিয়ে রাফুনের সাথে কথা বলতে চায় না। কিন্তু রাফুন তখন থেকেই ওই একই টপিক জানার চেষ্টা করছে। তাই হালকা ঝাঁজ মেশানো গলায় বলল, উফ, বললাম তো আমার কিছু হয়নি। আমার কি ব্যক্তিগত কিছু থাকতে পারে না? বিয়ে হলে কি ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে হবে? আপনি কাজ শেষ করে ফোন দেবেন, আমি তৈরি হয়ে থাকবো। রাফুন দমে গেল। ভেতরে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। খোঁচাটা বুকেই লেগেছে। আসলে সেই বেহায়া, যার কারণে বারবার সে নিজেই এখানে ছুটে আসে। স্বামী স্ত্রীর মাঝে যে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা এখনও তাদের মধ্যে হয়ে ওঠেনি। শুধুমাত্র কবুল বললে শারীরিক চাহিদা মেটানোকেই সংসার জীবন বলে না। সংসার হলো আস্ত এক ভালোবাসা, মায়া নামক বেড়াজাল। সে পুষ্পকে এখনও সেই বেড়া জালে আটকাতে পারেনি। হ্যাঁ, প্রতিটি মানুষেরই একান্ত বলে কিছু একটা থাকে। তাই বলে স্বামী তার স্ত্রীকে মন খারাপের কথা জিজ্ঞেস করবে না? রাফন খুব হাস্যরসিক মানুষ, তবে পুষ্পের কথাটায় খুব গভীর ক্ষত সৃষ্টি করেছে। সে চাইলেই ব্যাপারটা অন্যভাবে সামলে নিতে পারত। আপনি যখন কাউকে কোনো বিষয়ে জানাতে চান না, তবে তার সামনে স্বাভাবিক থাকুন। তার সামনে কেন নিজেকে আপসেট দেখিয়ে তার মনে কৌতূহলের বীজ বুনেন? রাফুন কিছুটা দূরে সরে গেল। নরম গলায় বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। নিজের দিকে খেয়াল রেখো। রাফুন চলে গেল। পুষ্প বুঝতে পারল একজনের রাগ অন্যজনের উপর ঝাড়া উচিত হয়নি। মনে মনে রাগ অভিমান পুষে রাখাও উচিত নয়। যথাসম্ভব সামনাসামনি স্পষ্টভাষী হয়ে তার সাথে কথা বলা উচিত। বাবাকে বলা উচিত, আপনার লোক দেখানো ভালোবাসা আমার সহ্য হচ্ছে না। রাফুনকে কেন জেদ দেখালো? এই বিষয়টা নিয়ে পুষ্প সারাদিন মন খারাপ করে থাকলেও রাতে রাফুনের দেওয়া একটা শাড়ি পরে তৈরি হয়ে নিল। কিন্তু রাফুন আসলো না। পুষ্প নিজ থেকে যতবার ডায়াল করেছে ততবারই রিং হয়ে কেটে গিয়েছে। পুষ্প নিশ্চিত হলো রাফুন তার কথায় কষ্ট পেয়ে আসেনি। এমন পাগলাটে প্রেমিককে কষ্ট দেওয়া তার উচিত হয়নি, একদমই উচিত হয়নি।
বহু বছর পর পুষ্পের চোখ ভিজে উঠল। 1 ফোঁটা 2 ফোঁটা করে টপ টপ ভারী হলো অশ্রু বাড়ি। হরিদস্যের নতুন আগমনে বিদায় নিল একটি কালো রাত। জন্ম হলো নতুন ভোর, ভোরের মিষ্টি রোদ পাখির কলতানে মুখরিত, প্রকৃতি জানান দিল শুভ সকাল। হসপিটালের ওয়েটিং রুমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে পুষ্প। গত রাত থেকেই এই পর্যন্ত কয়েকশো কল মেসেজ করা শেষ, কিন্তু রেসপন্স শূন্য। তাই সকাল সকালই এক দারুণ সিদ্ধান্তে উপনীত হলো। ডাক্তারের রাগ ভাঙাতে আট হয়ে নামলো। এমনিতে বললে এই লোক তার দুটো কথা শোনার জন্য আসবে না, তাই ঠিক করলো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই তার চেম্বারে প্রবেশ করবে। অন্য দিনের মতো আজ আর রাফুনের ঠোঁটে হাসি নেই। রোগীদের সাথে কোমল স্বরে কথা বলছে ঠিকই, কিন্তু চেহারায় কোমলতা লেশ মাত্র নেই। দেখতে দেখতেই পুষ্পর সিরিয়াল আসলো। পার্সটি হাতের মুঠোয় চেপে দ্রুত উঠে দাঁড়ালো। স্তপায়ে এগিয়ে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। হঠাৎ পুষ্পকে হসপিটালে দেখে চমকে উঠল রাফুন। সে এতটা প্রত্যাশা করেনি। দরজা চেপে পুষ্প চেয়ার টেনে রাফুনের কাছে ঘেঁষে বসলো। রাফুন শান্ত রইল, তার চোখের দৃষ্টি জলের মতো স্বচ্ছ। স্বাভাবিক গলায় প্রশ্ন করলো। পুষ্প অস্থির গলায় বলল, সমস্যা তো অনেক কিছু, কোনটা থেকে কোনটা শুরু করব ডাক্তার? রাফুন তীক্ষ্ণ চোখে একবার পরখ করে বলল। মূল সমস্যা থেকে শুরু করুন। পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড। না মানে আমার একটা ভুলের কারণে তিনি আমার উপর রেগে আছেন। ভীষণ ভয়ঙ্কর সেই রাত। এখন তিনি আমার ফোন ধরছেন না, মেসেজ সেন্ড করছেন না, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। আমার বক্ষস্থলে ভীষণ ব্যথা অনুভব করছি। বুক ধরফর ধরফর করে, মাঝে মাঝে চিনচিনে ব্যথা হয়। এখন কি করলে আমার রোগ সেরে যাবে বলুন তো ডাক্তার? রাফুন ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আপনি হার্টের ডাক্তার দেখাতে পারেন। ভুল করে নাক কান গলার ডাক্তারের কাছে চলে এসেছেন। হার্টের চিকিৎসা আমি করি না। রাগে দুঃখে ভীষণ কান্না পাচ্ছে পুষ্পের। কি দরকার ছিল তার রাগ ঝাড়ার? এখন তো ডাক্তার তার সাথে স্বাভাবিক হচ্ছে না। করুণ চোখে তাকিয়ে অসহায় কণ্ঠে পুষ্প বলল, সরি, আমি আর কখনো অযথা আপনার উপর রাগ দেখাবো না ডাক্তার। এবারের মতো ক্ষমা করুন। রাফুন যেন আকাশ থেকে বলল, তার রোগী কি বলছে, কেন বলছে, যেন কিছুই তার বোধগম্য হলো না। এমন এক প্রতিক্রিয়া দিয়ে বলল, শুনুন মিস, আপনার বোধহয় হার্টের সাথে সাথে ব্রেনের ডাক্তারও দেখাতে হবে। এটা হাসপাতাল, এখানে সিন ক্রিয়েট করা সাজে না। পুষ্প এখানে কিছুই করতে পারবে না, বড় জোর হাতটা ধরতে পারবে। তাই করল সে। ঝট করে রাফুনের হাত চেপে ধরে আকুতির সুরে বলল, প্লিজ ডাক্তার, ক্ষমা করে দিন না, আমি সত্যি অনুতপ্ত। রাফুন হাতটা সরিয়ে নিয়ে মুঠোফোনে কারো নাম্বার ডায়াল করলো। পরবর্তী রোগীকে পাঠিয়ে দাও। পুষ্প হতাশ হলো। অন্যের সামনে নিজেদের মনোমালিন্য নিয়ে কথা বলে স্বামীর নাম খারাপ করতে চায় না সে। বেরিয়ে ওয়েটিং রুমে এসে বসলো। আর সে এখান থেকে নড়বে না। রাফুনের কাজ শেষ হওয়া পর্যন্ত এখানেই বসে থাকবে। সে ঠিক করলো বাথরুমে চাপ দিলেও সে যাবে না। প্রয়োজনে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, তবুও আজ এক পাও নড়বে না। আধা ঘন্টা পেরানোর পরই রাফুনের অ্যাসিস্ট্যান্ট এসে বলল, ম্যাম, এখানে বসে আছেন কেন? বাড়ি চলে যান। পুষ্প ছেলেটির প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো। আপনাকে কি আপনার স্যার এখানে পাঠিয়েছে? ছেলেটি দ্রুত মাথা নেড়ে বলল, না ম্যাম, আপনাকে অনেকক্ষণ যাবৎ বসে থাকতে দেখলাম, বললাম বাড়ি চলে যান। আপনার তো ডাক্তার দেখানো শেষ। পুষ্প উদাসীন হয়ে বলল, আমি আজ সারাদিন এখানে বসে থাকবো। আপনার স্যারকে বলে দেবেন আমি এখান থেকে নড়ছি না। ছেলেটি বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সেখান থেকে কেটে পড়ল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই রাফুনের কানে ফিসফিসিয়ে বলল, স্যার, ম্যাম তো কঠিন আন্দোলনে নেমেছে, উনি আজ এখান থেকে নড়বে না। রাফুনও এইভাবে নিচু স্বরে জবাব দিল। বলে দাও আমি হসপিটাল থেকে পেছন দিকের সিঁড়ি দিয়ে বেরিয়ে গিয়েছি। ছেলেটি এক মুহূর্তও দাঁড়ালো না। পুষ্পকে বলল, ম্যাম, আপনি কিছু খাবেন? না মানে খালি পেটে অনেকক্ষণ বসে থাকবেন? স্যার তো পেছনের সিঁড়ি দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়েছেন। পুষ্প মলিন চেহারায় বলল। আমি কিছু খাবো না। এরপরেই উঠে পড়ল। পার্স হাতে নিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। ছেলেটি রাফুনকে পুষ্পের বেরিয়ে যাওয়ার খবর দিল। সামনের রোগীটি দেখে রাফুন উঠে দাঁড়ালো। জানালার পাশে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দিল। পকেটে এক হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। পুষ্প হেঁটে গিয়ে গাড়িতে উঠেছে।
গাড়ি চলে যেতেই রাফুন আগের জায়গায় এসে বসলো। পুষ্প বাড়ি যেতেই রেহানা খালা এসে সামনে দাঁড়ালেন। তার দাদুর নামে বিচার দেওয়া শুরু হয়ে গেল। দুজনে আজও বোধ হয় কিছু নিয়ে ঝগড়া করেছেন। এমনিতেই পুষ্পের মন মেজাজ ভালো নেই, তার উপর এদের প্যান প্যান। রুক্ষভাষী হয়ে বলল, আজ অর্ধবুড়ি আর ওই পুরো বুড়িকে পচা ডোবায় নিয়ে ফেলবো। কিছুদিন বাড়িটা শান্তিতে থাকবে। কথাটি শুনেই পুষ্পের দাদু বিলাপ করে কান্নাকাটি শুরু করলেন। হায় 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 রে হায়, গড়ে দুধ দিয়ে কালসাপ পুষছিলাম, আজ কালসাপে আমারে ডোবায় ফালাইতে কয়। দূর কর দূর কর, শয়তান দূর কর। যেখানে মাছ মূল সেখানে নিয়ে উঠা, এই শরীরে জামাইয়ের বাড়িতে উঠা, এখানে থাইকে আমারে বাড়ি ছাড়া করব। হো বাবা গো, তোমরা কোথায় আছো গো, দেখা যাও। তোমাগো আদরের কালসাপ আমারে বাড়ি থিকা বাইর করতে কয়। পুষ্প ফোঁস ফোঁস করে বলে উঠল, ভেবেছিলাম 3-4 দিনের জন্য পচা ডোবায় ফেলে আসবো, কিন্তু এখন মুখ না বন্ধ করলে 1 বছরের জন্য ডোবায় ফেলে আসবো। সাঁতার কাটতে কাটতে শক্তি বাড়বে তোমার। রেহানা খালা এবার দাদুর পক্ষ নিলেন। দুজনে একতাল হয়ে কিছুক্ষণ পুষ্পের গুষ্টি সহ ধুয়ে শুকাতে দিলেন। পরক্ষণেই পুষ্পের দাদু আর রেহানা খালা আবার ঝগড়া করে পুষ্পের দাদু বললেন, এই কুটনির ঘরের কুটনি, তুই আমার পোলার বংশ লইয়া গাইল্লাস কেন? আমার নাতনি কি আর সাদে তোরে ডোবায় ফালাইতে কইছে? আমি তোরে ডোবায় ফালামো। রেহানা খালার চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এতক্ষণ এই মহিলাই পুষ্পের গুষ্টি ধরে গালাগাল করলো, এখন আবার পাল্টি খায়। কটমট করে রেহানা খালা বলল, তবে রে কুটনি বুড়ি, আজ পাঞ্চাই তো কইও, একটু গরম পানি চাও, দিবনি তোমার গরম পানি ছ্যাঁকা। পুষ্পের দাদু আর এক দফায় চিল্লাফাল্লা করে বললেন, ওরে পুষ্পুরে, আমার বুবু জান দেখা যা, এই কুটনি নাকি আমারে গরম পানির ট্যাঙ্কে চুবাইব। পুষ্প শুনতে পেলেও গায়ে নিল না। দুজনে যে এতক্ষণ তাকে সহ তার গোষ্ঠী শুদ্ধ গরম পানির ড্রাগে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। দুজনের কাজই হলো খোঁচাখুচি করা। তবে এদের একজন বাড়ি না থাকলে বাড়িটা একেবারে শুনশান মরা বাড়ির মতো নিস্তব্ধ হয়ে থাকে। পুষ্প এদের দুজনকেই ভালোবাসে। এতবার কল মেসেজ করার পরও যখন রাফুন রিপ্লে করলেন না, তখন নিরুপায় হয়ে রিশার নাম্বারে ডায়াল করলো। রিশা খুশিতে গদগদ হয়ে বলল, আরে ভাবি, কেমন আছো? জানো তোমাকে কত মিস করছিলাম, কবে আসবে আমাদের কাছে? পুষ্প ঠোঁট গোল করে শ্বাস ফেলে মনে মনে বলল, এ দেখছি ভাইয়ের মতোই হয়েছে, একটা কথার উত্তর দিতে সময় না দিয়ে 100টা প্রশ্ন করে। পুষ্প উদাসীন হয়ে বলল, আমার আর ভালো, তোমার ভাই আমাকে ভালো থাকতে দিচ্ছে কই? রিশা বিস্মিত হয়ে বলল, সে কি ভাবি, ভাইয়া কি তোমায় মারধর করেছে? তুমি বলতে পারো আমাকে, কোনো ভয় নেই, আমি বাবা মাকে বলবো আর তারা ভাইয়াকে জুতো পেটা করবে। পুষ্পের কাশি উঠে গেল। তড়িৎ গতিতে বলল, আরে না না, তোমার ভাই আমাকে মারতে যাবে কিসের জন্য? সে তো আমার উপর রাগ করে আছে, তাই আমি ভালো থাকতে পারছি না। এখন রাগ ভাঙাবো কি করে আমি বুঝতে পারছি না। রিশা স্বস্তির শ্বাস ফেলে বলল, ও, এটা কোনো ব্যাপারই না, ভাইয়া রাগ 2 মিনিটে উড়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। কি বলছো? এখনো কি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে? আমি কিভাবে নাচতে নাচতে চলে যাব? তুমি এসব আমার উপর ছেড়ে দাও তো, বিনিময়ে তোমার ছোট ভাইকে চাই, নাবিল ছাড়া আমি বাঁচবো না। শুধু নাবিল না, আমার ওমায়ের ভাইকেও দিয়ে দিব, তুমি শুধু আমার কাজটা করে দাও। হসপিটাল থেকে বেরিয়েই কারো ডাকে চমকে উঠল রাফুন। পেছনে তাকিয়ে দেখলো তার শ্বশুর দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। মহোদয়কে দেখে বোঝার উপায় নেই তার একটা 22 বছরের মেয়ে আছে। এখনো শরীরের গঠন কতটা পোক্ত। রাফুন হাসি মুখে এগিয়ে যেতেই তিনি বললেন, কেমন আছো ইয়াং ম্যান? রাফুন হাস্যোজ্জ্বল উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাফুন সহাস্য উত্তর দিল। উত্তরে পুষ্পের বাবা মীর হোসেন চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালো, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো গাড়িতে বসা যাক। রাফুন শ্বশুরের সাথে পায়ে পা মিলিয়ে চলল।